প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আজ আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি এই মুহূর্তে বাংলাদেশের তুমুল জনপ্রিয়তার তুঙ্গে আছেন বলা যায়, এবং যার কণ্ঠে কিছুদিন আগে একটি গান প্রকাশিত হয়েছে, কোক স্টুডিওর মালো মা গানটি, যে গানটি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়ে রয়েছে। এবং এই গানটি দেওয়ান পরিবার 64 বছর ধরে আগলে রেখেছেন, খালেক দেওয়ানের লেখা যে গান। এবং আজকে যিনি আমার সঙ্গে আছেন তিনি কিন্তু এই পরিবারেরও একজন সদস্য। দর্শক, আজ আমার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সাগর দেওয়ান। স্বাগত। অনেক শুকরিয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাওলার ইচ্ছা অনেক ভালো আছে। আপনিও ভালো আছেন? ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং আমিও অনেক ভালো আছি। শুরুতে জানতে চাইবো, এই যে যেটা বলছিলাম যে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন, কতটা এনজয় করছেন এই সময়টা? আসলে এটা একটা কমন কোশ্চেন। জনপ্রিয়তা আসলে আমার কাছে ব্যাপারটা জনপ্রিয়তা থেকে সবচেয়ে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে এটা যে আমি আমার সবসময় একটা টার্গেট ছিল যে আমার ফ্যামিলিকে নিয়ে কীভাবে হচ্ছে মানে প্রত্যেকটা দেশের কোনায় কোনায় যেন আমি ছড়াইতে পারি যে দেওয়ান ঘরানার গান আছে, দেওয়ান ঘরানা সম্পর্কে অনেক কিছু জানার আছে। সো এটা একটা টার্গেট ছিল। তো কোক স্টুডিওতে যখন আমি হচ্ছে মালোমাটা মানে একদম নিজের ইচ্ছাকৃতভাবে ইচ্ছা সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে যখন করতে পারছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া ছিল যে আমার দাদা জানের গান, অ্যান্ড হচ্ছে তার মধ্যে হচ্ছে আবার আমি যার কাছে গান শিখেছি আমার বড় ভাই আরিফ দেওয়ান। সো তাকে নিয়ে আবার যখন আমি এখানে একই মঞ্চে যখন গাইছি, ব্যাপারটা এটা অদ্ভুত ছিল আমার জন্য একদম। কারণ সেই ছোট্টবেলা থেকে মানে 8 বছর বয়স থেকে হচ্ছে তার সাথে গানে গানে যাইতাম। তো সেই আমি যখন শুটে ছিলাম মালোমার, তখন শুধু আমার কল্পনার মধ্যে এগুলোই কাজ করতেছিল সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত করা। একদম। তো 8 বছর বয়সে গানের শুরুটা হয়েছিল, কিন্তু যেহেতু আপনি দেওয়ান পরিবারের একদম বড় ভাই থেকে শুরু করে পরিবারের অন্য সদস্যরা পালা গানের সঙ্গে যুক্ত, সারাক্ষণই তো আসর বসতো নিশ্চয়ই। একদম একদম। তো আরো ছোটবেলা থেকে কেন শুরু হয়নি, মানে একদম ছোটবেলায় কি আগ্রহ ছিল না? না, ব্যাপারটা এরকম না। আমার বাবা যখন ছিলেন তখন আমাদের নানু বাড়িতে অনেক আসর হইতো, এন্ড বাবা তো হচ্ছে তার মানে কি বলে ভক্তবিন্দুর বাড়িতে তিনি যেতেন। তো বাবার সাথে অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে। এমন হয়তো যে আমি তো একদমই ছোট, এগুলো কিছুই বুঝতাম না। ঘুমায় আছে, আমার ঘুম ভাঙছে হচ্ছে ঢোলের আওয়াজে। তো এরকম অনেক হয়েছে বাবা থাকতেও। ওই সময় তো শুনতেই বড় হয়েছি। তখন গাওয়া হয়নি, বাবা থাকাকালীন সময় গাওয়া হয়নি। যখন আমার বাবা যখন পাস্ট হলেন, দেন হচ্ছে আমার শুরু। কিন্তু বাবা কি কখনো চাইতেন বা কখনো বলেছিলেন কিনা এটি যে সাগর গান করুক, আমি এটা চাই? বা না, এরকম চাওয়ার তো আসলে ওই সময়টা হয় নাই। অনেক ছোট ছিলেন। হ্যাঁ, তখন আমার বয়সই মাত্র 6-7 বছর। তো ওই সময় একটা মানুষ তো বুঝে উঠতে পারে না যে সে কি হবে বা সে কি করবে। আচ্ছা। আমার ফ্যামিলির কেউ কখনো কল্পনা করে নাই যে আমি গানে ঢুকবো বা আমি গান গেতে পারবো। আচ্ছা। কেননা হচ্ছে যে আমার ইমিডিয়েট বড় যারা আছে তারাও খুব ভালো গায়, আর তারা তখন হচ্ছে মানে বড় ভাইদের সাথে গানে গানে যেতেন। সো সবার টার্গেট ছিল হয়তো তারা গান করবে, কিন্তু আমি হচ্ছে হুট করে এসে ঢুকে গেছি। আচ্ছা, কিন্তু আপনার গানের হাতে খড়িও তো মায়ের কাছেই ছিল। হ্যাঁ, একদম। আমার প্রথম গান ছিল হচ্ছে অ্যালবামের গান। অ্যালবাম শুনে গান মুখস্থ করে গাইতাম গুনগুনে একা। কার অ্যালবাম ছিল সেটি? এটা আমাদের বাড়ি থেকে একটা অ্যালবাম লঞ্চ হয়েছিল। অ্যালবামের নাম ছিল প্রাণসখা। আমাদের বাংলাদেশের আরেকজন শিল্পী, এটা আরিফ ভাইয়ের আন্ডারে হয়েছিল অ্যালবামটা। আরেকজন শিল্পী গাইছিলেন। সো ওই অ্যালবামের অনেকগুলো গান ছিল আমার ফেভারিট। আমি ওই ছোট্টবেলায় এই গানগুলো শুনতাম ডিভিডি প্লেয়ারে, আর হচ্ছে মুখস্থ করে গাইতাম। আচ্ছা, তো সেই অ্যালবাম থেকে একটা গান কিছু অংশ শুনবো, আর মালোমা গান তো আমরা শুনবো, কিন্তু দর্শকদের আরেকটু অপেক্ষা করাবো সেটির জন্য। অবশ্যই একটা শুনি গান সেই অ্যালবাম থেকে। ওই অ্যালবামের একটা গান ছিল পাষাণ বন্ধুরে আমি ভুল কইরাছি তরে ভালোবাসিয়া,
আমি ভুল কইরাছি তরে ভালোবাসিয়া, এরকম ছিল গানটা অনেকটা। আচ্ছা। তো এই যে দেওয়ান ঘরানার গানগুলো যে 200 বছরের ঐতিহ্য এবং আঞ্চলিকভাবে আসলে তো এই গানগুলো এবং তার যদি বলি যে অনেক শিষ্যরা আছেন তারা অনেক। কিন্তু এই দেওয়ান উপাধিটা পেতেন। তো সেই সময়টা কি মানে আপনি তো অনেক ছোট ছিলেন, এখন কি আসলে সেই প্রচলনটা আছে বা হ্যাঁ, চলছে? সেই প্রচলনটা এখনো আছে। এখনো আছে বলতে আমার বড় ভাই আরিফজন সাহেব হচ্ছে এই মানে উনি হচ্ছে আমাদের বাড়ির এখন মেইন কর্তা। তো উনি হচ্ছে ওনার আন্ডারে সব কিছু মেনটেন হয়। তো তার শিষ্য যারা আছে, তার কাছে যারা শিখতে আসে, তার কাছে যারা মানে ভক্ত, তার যে ভক্তবৃন্দ আছে, তো তারা হচ্ছে যখন তাদেরকে মনে হয় যে না তারা যোগ্যতা সম্পন্ন, তারা গান করতে পারবে, তো আরিফ ভাই হচ্ছে তাদেরকে বলে হ্যাঁ তুমি তোমার নামের পেছনে এখন তুমি এটা লাগাইতে পারো, দেওয়ান উপাধিটা লাগাতে Right. পারবেন। যদিও এখন এটা মেনটেন করা হয় না আমাদের দেশে এখন মানে যে কোনো একটা উপাধি যে কেউ ধরেন তার নামের পিছনে লাগাই দিতে পারে। আমি একবার লিখছিলাম অনলাইনের মধ্যে যে আমাদের দেশের হচ্ছে দেওয়ান, সরকার, তারপরে আরো যা যা আছে, খান, এই সেই যা আছে সব হচ্ছে লোকাল বাসের মতো। যার মন চাচ্ছে সে তখন উঠে পড়তেছে, যার মন চাচ্ছে সে নেমে চলে যাচ্ছে, এরকম হয়ে গেছে। আগে এরকম ছিল না, আমার দাদা বাপ দাদার আমলে এরকম ছিল না। আগে তারা হচ্ছে অনেক বিবেচনা করে, আর যারা লাগাইতো নামের পিছনে তারাও অনেক কিছু চিন্তা করে তাদের অনুমোদন নিয়ে তারপরে হচ্ছে দেওয়ান ইউজ করতো। আসলে এই উপাধিটা যে আসলে কতটা সম্মানীয় সেটা তারা হয়তো সেই সময়টা উপলব্ধি করতে একদম পারতেন। একদমই তাই। আচ্ছা, আপনি যখন গান শুরু করলেন মানে স্টেজে গাওয়া বা লোকসম্মুখে গাওয়া, আমি জানি যে খুব মজার একটা ঘটনা আছে। আপনার সেদিন যাওয়ার কথা ছিল না, কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছিল যে মঞ্চে বা মানে লোকসম্মুখে গান গাইলেই আপনাকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ। ঘটনাটা আসলে কি ছিল? আমার মায়ের সাথে ছিল এই ঘটনাটা পুরোপুরি। আচ্ছা। আমার মা হচ্ছে আমার বড় বোনের কাছ থেকে যখন শুনলেন যে আমি গান করতে পারি, তো মা হচ্ছে প্ল্যানিং করছে, মাস্টার মাইন্ডেড, তো আচ্ছা। একটা প্ল্যানিং করছে যে আমাকে সে নানু বাড়িতে নিবে, শর্ত হচ্ছে যে আমাকে গান করতে হবে, তাহলে নিবে, না হলে নিবে না। তো আমি তো শর্ত মানতে বাধ্য। ওই কারণ সময় নানু বাড়িতে যেতেই নানু হবে। বাড়ি যেতেই হবে। ওই সময় তো নানু বাড়ি মানে অনেক কিছু, এখন যদিও কোনো কিছুই নাই, ওই এরিয়াগুলো এখন মানে অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। তো এখন আর আগের সেই স্বাদ, আগের সেই মজা, আগের সেই আমেজটা নাই। কিন্তু এই মায়ের সাথেই হচ্ছে নানুর বাড়ির ওই ওরস মাহফিলে, আমার নানার নামে ওই ওরস মাহফিলে বড় ভাইরা গান করেন, শেষ রাতে যে আমাকে ঘুম থেকে উঠায়া স্টেজের মধ্যে দাঁড় করায় দেয়, এখন গান পরিবেশন করবেন সাগর দেওয়ান। ছোট ছিলেন তো খুব তখন। হ্যাঁ, কত একদম। বছর বয়স ছিল? ওই যে 8 বছর ও, বললাম আচ্ছা। না, 8 বছর বয়স। হ্যাঁ, 8-9 বছর বয়স। তো তখন এর আগে মাকে কখনো গান গায়ে না, গেয়ে আমি শোনানো কখনো হয়নি? মাকে গান শোনাইনি, মাও আমার কণ্ঠে গান শুনে নাই। এটা আমার স্কুল টিচার, আমার প্রাইমারি টিচার দীনবন্ধু দত্ত স্যার, যিনি আমার লাইফের সবচেয়ে বড় উৎসাহদাতা ছিলেন এট ফার্স্ট টাইম আমার মিউজিকের জন্য, যে তুই গান কর। সব সময় বলতেন আমাকে যে তুই গান কর, তোর একটা ব্রাইট ফিউচার আছে সাগর। ইভেন হচ্ছে আমাকে আরেকটা মজার ঘটনা আপনাকে বলি, আমার স্কুল টিচারদের মধ্যে একজন টিচার নাম ছিল হচ্ছে সাইফুল ইসলাম, আর আরেকজন টিচারের নাম ছিল হচ্ছে কিশোর দত্ত। হ্যাঁ, কিশোর স্যার। তাদের কাছে যে আমি হচ্ছে কোচিং করতাম, আমি প্রাইভেট পড়তাম, তারা আমার থেকে কোনো বেতন নিত না। কারণ কি জানেন? কারণ তাদের একটা শর্ত ছিল যে আমি তারা আমাকে পড়াবে আর আমি তাদেরকে গান শোনাবো। আচ্ছা, তো এই বিনিময়টা কি করে হলো? মানে আগে কি গান শুনেছিলেন? কারণ আপনি যেহেতু শাই ছিলেন বলছিলেন গান হ্যাঁ, গাওয়া হতো আমি না। হচ্ছে ওই যে দীনবন্ধু স্যার হচ্ছে এটা খুব প্রসার যে ও ঘটাইছে গান ওই গাইতে সময়, পারে। গান গাইতে পারি। স্কুলের হচ্ছে বিভিন্ন প্রত্যেকটা ক্লাসে নিয়ে আমাকে গান করাইতেন স্যার। আচ্ছা। তো সেখান থেকে হচ্ছে সবাই জানছে। আর হচ্ছে আমি স্কুলের হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে তখন গান করতাম, অনেক গান, আধুনিক গান, নজরুল গীতি, এই ফোক, এই সেই অনেক গান করতাম। তো কিশোর স্যার হচ্ছে, তার সাথে আমার একটা স্মৃতি মনে আছে, সে হচ্ছে আমার কাছে একটা গানই শুনতো, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, ভারতের একটা ফিল্মের গান, খুব বিখ্যাত কিশোর কুমারের গান, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার ভালো চলে। এই একটা গান তিনি খুব বিমোহিত হয়ে প্রতিদিন শুনতেন আমার কাছে। আমি তার কাছে প্রাইভেট পড়তে যেতাম বিকালে, তার এই একটা গানই প্রতিদিন? একটা গানই প্রতিদিন শুনতো। একটা হারমোনিয়াম ছিল তার ঘরে, এই হারমোনিয়ামটা রাখছিলেন আমার কারণে। আচ্ছা, আমি তো এই যাবো, গানটাও গান আমরা একটু শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে জি আসি। অবশ্যই।
দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাগর দেওয়ান। আরও একবার স্বাগত। এবং যে একটি খুব মধুর একটি গল্প শুনছিলাম, যে টিচাররা আসলে প্রথম আবিষ্কার করলেন আপনি এত ভালো গান গাইতে পারেন। কিন্তু গল্পটা শুনতে শুনতে আমারও খুব ইচ্ছে করছে যে কিশোর কুমারের সেই গানটি নিশ্চয়ই আপনার কণ্ঠে একটা অন্য মাত্রা যোগ করেছিল বলেই শিক্ষক প্রতিদিন একই গান শুনতে চাইতেন। তো দু লাইন শুনে ফেলি আমরা। হ্যাঁ, এই গানটি আমার অনেক বেশি ফেভারিট একটা গান। সেই ছোট্টবেলা থেকে আমি শুনে আসতেছি, এখনো শুনি গান। যেরকম ছিল, আহা কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে, বেদনার বালুচরে। হায় গো হৃদয়, তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না। কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে। বাহ, দারুণ, চমৎকার। নিঃসন্দেহে আসলে প্রতিদিন শোনার মতোই গানটি। হ্যাঁ, একদম একদম তাই, অদ্ভুত সৃষ্টি। সেখান থেকে এই গল্পটা শুনে শেষ হয়নি যে শিক্ষকরা জেনে গেলেন যে আপনি গান গাইতে পারেন। হ্যাঁ, তো সব স্যারেরা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি গান করাইতেন স্কুলে। সেখান থেকে হচ্ছে বাড়িতে মা জানতে পেরেছেন যে আমি গান করতে পারি। তারপরে তো মা আমাকে লঞ্চ করাইলেন তার বাবা বাড়িতে, নানু বাড়িতে। তো এরপরে হচ্ছে বড় ভাইয়ের সাথে গানে গানে যাওয়া, আর তারপরে হচ্ছে মিউজিক নিয়ে অনেক বেশি চিন্তা ছিল সবসময় মাথার মধ্যে। মিউজিক কলেজে ভর্তি হওয়া, ইন্টারমিডিয়েট কমপ্লিট করা নজরুল সঙ্গীতের উপর, তারপর হচ্ছে ভার্সিটি লাইফ নজরুল অ্যান্ড ক্লাসিক্যালের উপর। নজরুল এবং ক্লাসিকে প্রবেশ, সেটি নিয়ে জানতে চাইবো। তার আগে আবারও সেই ছোট্টবেলার গল্পই শেষ করতে চাই, আরও জানতে চাই যে আপনার বড় ভাই আরিফ দেওয়ান, তার সঙ্গে পালা গান করতে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। তিনিও জানতেন না যে আপনি এরকম ভাবে গান করতে পারেন? না, এরকম ছিল না ব্যাপারটা। প্রথম এরকম ছিল না। তখন হচ্ছে আমি হচ্ছে লাস্ট নাইটে যে পালা গানটা তো সারা রাত ব্যাপী হয়, তো রাতের শেষের বেলা যে আমি হচ্ছে গান করতাম। আচ্ছা, সবার শেষে? হ্যাঁ, সবার শেষে, কারণ দুইটা শিল্পী গান করতে হতো সারা রাত্র। আমি হচ্ছে ভাইয়ার সাথে থাকতাম। তো ভাইয়া যখন স্টেজ একদম শেষ, তখন হচ্ছে ঘোষণা করতেন তিনি মাইক্রোফোনে, আমার ছোট ভাই গান করবেন আপনাদের মাঝে। আর হচ্ছে আমি একটা বা দুইটা গান আজানের আগে, ফজরের আজানের আগে একটা বা দুইটা গান করতাম। তো ওই সময়ও এরকম একটা কিছু ছিল না, বাট আমি যখন গান করতাম তখন হচ্ছে সবাই খুব প্রশংসা করতেন। অনেক মুরব্বীরা হচ্ছে আমার মাথায় হাত দিয়ে, তাদের দোয়া ছিল, সেই দোয়াটাই হচ্ছে এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে। মানুষের ভালোবাসা, এটা হচ্ছে একদম মূল কথা। কিন্তু এই যে পালা গানের সঙ্গে যাওয়া শুরু করলেন, বা যে সারা রাত ধরে গান শোনা, শেষ রাতে এসে নিজের দুটো গান গাওয়া, এই জিনিসটা ঠিক কখন থেকে নিজে অনেক বেশি এনজয় করতে শুরু করলেন, যে এটা না করতে পারলে আর ভালো লাগছে না? আমি হচ্ছে পালা গানের মধ্যে সবচেয়ে বেশি এনজয় করতাম ওই সময়, যে যখন হচ্ছে আমি হারমোনিয়াম বাজানো শিখলাম প্রথম আমি যখন হারমোনিয়াম বাজানো শিখছি, সেটা ছিল 1 মাসের একটা কোর্স আমার। কার কাছে ছিল? জাস্ট 1 মাসের একটা কোর্সের মধ্যে একদিন আমাকে আরিফ ভাই ক্লাস করাইছেন। আচ্ছা, একদিন।
একদিন জাস্ট শুধু 2টা সারেগাম, একটা পাল্টা ছিল, একটা একদম ডিরেক্ট সারেগামা বাধা নেই। So, এইটাই ছিল তার ক্লাস, রাতের 2টা বাজে। রাত হুট 2টায় করে কেন? রাত্র 2টা হুট করে আচ্ছা। সব ঘুম। সে হচ্ছে আমাদের আমরা যেখানে গান বাজনা করি আমাদের দরবারে, সেখানে আমি জেগেছিলাম আর একটা ছেলে জেগেছিল। আরিফ ভাই হুট করে হচ্ছে তার রুম থেকে উপর থেকে সে নিচে আসে, আয়েশা হচ্ছে বলে হারমোনিয়ামটা নে। আমি নিলাম মধ্যরাতে। আমি লিটারালি কাঁপতেছিলাম ওই সময় এভাবে, হুট করে কেন হারমোনিয়াম নে। তো উনি প্রথম বাজালেন, বাজানোর পরে বলতেছে এবার বাজা। আমি যা বাজাইছি বাজা। আমার লাইফে আমি কখনো হারমোনিয়াম টাচ করিনি, আমি কি বাজাবো। এটা প্রথম দিন ছিল? এটা প্রথম দিন ছিল। দেখছি, অনেক দেখতাম, গানে গানে যাইতাম, দেখতাম কিভাবে বাজায়, বাট কখনো ধরে হচ্ছে নিজে নিজে সাহস পাইনি। ফার্স্ট ছিল বাজা, আমি যা বাজাইছি বাজা। সো একদম প্রথম। তা আমি একটুখানি বাজানোর পরে হচ্ছে ভুল হয়েছে আমার। বেহালার আমরা যে স্ট্রিক ইউজ করি, যেটা ছড় বলি আমরা, যেটাতে ভায়োলিন বাজায়, ছড় নিছে ঠিকঠাক মতো বাজা, আর নাহলে খবর আছে। এরকম এই শুধু একটা রাত্রে কিছুটা সময় তিনি আমাকে টাইম দিয়েছিলেন। আর এরপর থেকেই হচ্ছে আমার প্র্যাকটিস শুরু হয়। একদম দীর্ঘ 1 মাস পাগলের মতো ছিলাম আমি প্রায়, মানে একদম আমার খাওয়া দাওয়া সব কিছু ছিল হারমোনিয়ামের সাথে। বাউলরা বোধহয় একটু পাগলাতেই হয় না? মানে আরিফ দেওয়ানের কথা বলছিলেন যে মধ্যরাতে ডেকে নিয়ে এসে। কোনো টাইমিং নাই, কোনো টাইমিং। আর্টিস্টদের আসলে কোনো টাইমিংই হয় না, কারণ তারা কোনো মানে টাইম মেনটেন করে কোনো কিছু করা এটা তাদের পক্ষে পসিবল তারা তো আসলে সাধনা করেন, সাধনার তো সময় হয় না। শুধু সাধনা না, তারা হচ্ছে একটু বাউন্ডুলে টাইপের হয়তো, মানে তাদের চিন্তা ভাবনাটা না একটু অন্যরকম সাধারণ মানুষ থেকে, একদম এরকম হয়। সো আমি হচ্ছে হারমোনিয়াম, যেটা বলতেছিলাম, হারমোনিয়াম বাজানো যখন শিখলাম, আরিফ ভাইয়ের সাথে ফার্স্ট স্টেজে আমি হারমোনিয়াম বাজাতে যেদিন গেলাম, তারপর থেকে আমি সবচেয়ে বেশি এনজয় করতাম হচ্ছে তার সাথে হারমোনিয়াম বাজানো অ্যান্ড হচ্ছে সাইড ভোকালিস্ট হিসেবে কাজ করা। আচ্ছা। এটা হচ্ছে মানে পালাগানের লাইফে এটা আমার সবচেয়ে এনজয়মেন্টের জায়গা ছিল। আপনার বড় ভাই প্রথম কবে প্রশংসা করলেন যে তুমি খুব ভালো করছো? প্রথম থেকেই, প্রথম দিন যেদিন আমার গান সেও প্রথম শুনলেন, সেদিন থেকে। তিনি ঘুমেছিলেন আমি যখন গান গাই স্টেজে, শেষ রাত তো। আরিফ ভাই হচ্ছে একদম অনেক বেশি শীত, গ্রাম অঞ্চলে তো তখন এমনিতেই অনেক বেশি শীত পড়তো। আরিফ ভাই হচ্ছে ল্যাপের নিচে একদম ঘুমাইতেছে, পুরো রেস্ট। আমি যখন টান দিলাম প্রথমই, তিনি একদম পুরো ল্যাপটপ ছেড়ে দিয়ে বসা, মানে ঘরের ভিতর থেকে দেখা যেত স্টেজটা, আসরটা একদম আসরের দিকে কি গান গাইতেছে। পরে সবাই বলছে সাগর গান করতেছে, ও কি কবে থেকে গান করে, এরকম ছিল। সবাই সারপ্রাইজ, একদম একদম পুরোপুরি। এই তো সেখান থেকেই শুরু। আপনি এর মাঝে সোশ্যাল মিডিয়াতে একটি গান পাবলিশ করেছিলেন, বাধিয়া মায়াডোরে। ভীষণ রকম প্রশংসিত হয়েছে সেই গানটি। এটা আসলে রেকর্ড করা কিভাবে হয়েছিল? এই গানটা হচ্ছে প্রথম গান বাংলা চ্যানেলে প্রথম রিলিজ হয়। তো তখন আমি শুনছি এই গানটা নিয়ে একটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, এটা আমিও করছি সেই ভুলটা। সেটা হচ্ছে, এটা আজকে আমি আপনাদের মাধ্যমে এটা প্রকাশ করি পাবলিকের সামনে, যে এটা হচ্ছে গান বাংলা যখন প্রথম শুনি তখন গানটার গীতিকার হিসাবে আলাউদ্দিন বয়াতির নাম উচ্চারণ করা হয়েছে। সো এটা পরে শুনতে পারি যে আলাউদ্দিন বয়াতি যিনি বড় ছেলে সালাউদ্দিন বয়াতি, এই গানটা হচ্ছে তার লেখা গান। আচ্ছা। তো আমি যখন ওইটা গান বাংলাটা শুনছি, শোনার পরে তো আমি গাইতাম আলাউদ্দিন বয়াতির নামে, এই পর্যন্ত আমি গায়ে আসছি। এই ইদানিং যখন আমি এই কথাটা, এবং সালাউদ্দিন বয়াতি নিজে ফোন দিছে বড় ভাই আরিফ ভাইকে, যে সাগরকে বলবেন একটু প্লিজ, যেন আমার নামটা যদি ও বলে গানটার মধ্যে, আমার আত্মাটা অনেক শান্তি পাবে। সো আমি হচ্ছে অফিসিয়ালি তো লঞ্চ যা হওয়ার হয়েছে, কিন্তু আমরা হচ্ছে নেক্সট আমরা মানে একই প্রেমের প্রতিদান এই গানটা আবারও হচ্ছে নাগরিক টেলিভিশনের থ্রুতে আবার আসতেছে অফিসিয়ালি বাংলা লাভ স্টোরি। শুনতে পারি আমরা? হ্যাঁ অবশ্যই, তুই লাইন গাই। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে,
দেহ ছেড়ে চলে যাবে যেদিন সালাউদ্দিনের প্রাণ, বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান, বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। কি সুন্দর লেখা। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা যে আসলে মানে স্যাড গান, বিচ্ছেদ গান, তো বিচ্ছেদ অঙ্গের গান, কিন্তু এই গানটার মধ্যে একটা রোমান্টিক ব্যাপার আছে। এটা টিউনের মধ্যে এত পরিমাণ একটা মাধুর্যতা আছে, যেটা হচ্ছে পাবলিককে খুব সহজেই কানেক্ট করতে পারে। একদম। আমার গায়কই মূল ফ্যাক্ট নাই, গানটা পপুলার হওয়ার পিছনে হচ্ছে গানের যে কথা, গানের যে টিউন হচ্ছে মেইন বিষয়, মূল জিনিস। একদম সবকিছু মিলিয়ে আসলে কণ্ঠ, একদম। লেখা, গায়কী। এই যে দেওয়ান ঘরানার গান, এই গানগুলো তো আসলে সুফি এবং বাউল গানের একটা চমৎকার সংমিশ্রণ রয়েছে, এবং ছোটবেলা থেকে এই গানের সঙ্গে বড় হওয়া, বেড়ে ওঠা, শুধুমাত্র তো কণ্ঠ দিয়ে নয়, একদম হৃদয় থেকে উপলব্ধি করা যে এই গানের কথাগুলো, লিরিকগুলো, সেটাও কি ছোটবেলায় শুরু হয়েছিল নাকি গাইতে গাইতে এসেছে? মিউজিক টোটালটাই হচ্ছে গড গিফটেড, ফার্স্ট অফ অল। সেকেন্ড ব্যাপার হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমি আমার হৃদয় দিয়ে এটাকে অনুধাবন না করতে পারবো, গানের কথা হোক, গানের একদম সুর সত্যি। হোক, যতক্ষণ না আমি আমার হৃদয় দিয়ে আমি সেটা স্পর্শ না করতে পারবো, সেই পর্যন্ত কখনোই দর্শক আমার সেই গান শুনে তাদের হৃদয় স্পর্শ করতে পারবে না। একদম। এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত যাবে না, ব্যাপারটা এরকম। নিশ্চয়ই, নিশ্চয়ই। So, এই হৃদয়ের স্পর্শকাতর যে ব্যাপারটা, এটা হচ্ছে একদম টোটালটাই হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে, নিজের মাইন্ড, মানে আমি কি নিয়ে চিন্তা ভাবনা করি, আমি কি টাইপের, আমার আদর্শ, আমার নীতি, আমার সব কিছুর উপর ডিপেন্ড করে যে আমার হৃদয় আসলে কোন জিনিসটা নেবে, কোন জিনিসটা টাচ করবে। যেমন আমি ছোটবেলা থেকে খুব অদ্ভুত টাইপের গজল শুনতাম, কারণ গজলের কথা অনেক বেশি হচ্ছে রহস্যজনক হয়। তারপর ফোক গানের মধ্যে যেগুলো অনেক বেশি ভারী কথার গান, যেমন ধরুন লালন সাইজের অনেক হার্ড কথার গান আছে, আমার বড় বাবা আলফুদন সাহেবের অনেক বেশি ডেপথ গানের মধ্যে। এই গানগুলো না আমি ছোটবেলা গাইতাম, কেন গাইতাম আমি জানি না, কিন্তু ওই গানগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। আমার কাছে মনে হতো না এটার মধ্যে কিছু একটা আছে। একদম। এবং আপনি যখন গান করেন, আপনার যারা আসলে শ্রোতা তো আছেই, শ্রোতাদের প্রশংসা, বাট এর বাইরেও যারা আসলে বাউল সাধক বা বড় বড় শিল্পী, তারা যে যখন প্রশংসা করেন, অনেকেই আমি মানে দেখেছি যে আপনার সম্পর্কে লিখেছেন যে সুফি গানে ক্লাসিক্যাল ঢং আসলে এত চমৎকার করে সাগরের কণ্ঠে পাওয়া যায়, সেটি বিরল। এবং এর বাইরে আপনি নজরুল সঙ্গীতে এখন পড়াশোনা করছেন, কাওয়ালি গানের কথা বলছিলেন। এই যে ভার্সেটাইল যে ভঙ্গিটা আপনার মধ্যে, এটা আয়ত্ত করা বা কিভাবে আসলে এত কিছু সংমিশ্রণ? ছোট থেকে হচ্ছে বড় ভাইরা অনেক বেশি ক্লাসিক্যাল শুনতেন, তো তাদের কাছ থেকে শুনতাম অনেক গান, অনেক ওস্তাদদের গান। ধরেন ওস্তাদ নুসরাত ফজলি খাঁ সাহেব, ওস্তাদ বারিকুল আলী খাঁ সাহেব, তারপর গোলাম আলী খাঁ সাহেব, মেহেদি হাসান খাঁ সাহেব, তারপর জাগজিৎ সিং, হরিহরন। আমার মিউজিক আইডল হিসাবে আমি সবসময় হরিহরনজিকে মানি, সে একজন ভার্সেটাইল সিঙ্গার ইন্ডিয়ার। তো তাদেরকে যখন দেখতাম, তাদের গান যখন শুনতাম, তখন অটোমেটিক না নিজের মধ্যে একটা এনার্জি চলে আসতো সব সময়, যে কিভাবে সম্ভব একটা মানুষ একটা কণ্ঠ দিয়ে নানান টাইপের গান করতেছে, একদম পুরো ককটেল বানায় হচ্ছে মানুষকে দিয়ে দিচ্ছে। তো এটা কিভাবে পসিবল? তো সব কিছুর পরে আমার বড় ভাই উত্তম দেওয়ান, আর বড় ভাই, তো তাকে আমি সবসময় গড বলি মিউজিকের। উত্তম ভাই এখনও তিনি যেভাবে গান করেন, যেভাবে হারমোনিয়াম প্লেয়িং করেন, আমি পাইনি, অ্যাটলিস্ট আমার দেশে আমি পাইনি এরকম আর। সো উত্তম ভাই দেখতাম যে সে যখন একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, সে যখন ফোক গাচ্ছে, তার ব্যাপারটাই আলাদা একদম। মানে আর 50 জন শিল্পী একদিকে, তার ব্যাপারটাই হচ্ছে আরেকদিকে। কি যেন একটা ধুন, কি যেন একটা মায়া, কি যেন একটা মমতা কোথায় যেন লুকায় আছে তার মধ্যে, তিনি যেটা ব্যবহার করেন গানের মধ্যে। সো ওই জিনিসটা দেখলাম। তো উত্তম ভাই তো ধ্রুপদ সঙ্গীত শিল্পী ছিলেন, তিনি হচ্ছে মিউজিক কলেজের স্টুডেন্ট ছিলেন, ক্লাসিক্যালের উপর তার হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়েছিল। তো উত্তম ভাই যখন আমি দেখলাম যে উত্তম ভাই হচ্ছে ক্লাসিক্যাল অনেক বেশি গায় বা ক্লাসিক্যাল অনেক বেশি শোনে, তো এইটাই হচ্ছে হয়তো রিজন হইতে পারে যে সে যখন ফোক গাচ্ছে সেটাও মিষ্টি লাগতেছে, সে যখন আধুনিক গাচ্ছে সেটাও মধুর মতো লাগতেছে,
সে যখন ক্লাসিক্যাল গাচ্ছে ক্লাসিক্যাল তো ক্লাসিক্যালি ভাল লাগতেছে, যা করতেছে তাই ভাল লাগতেছে। তো আমি এরপর থেকে হচ্ছে ক্লাসিক্যালের মধ্যে ঝোঁকা। তো এটা হচ্ছে যতটুকু পারছি নিজের ভেতর আয়ত্ত করার চেষ্টা করছি। অ্যান্ড হচ্ছে ফোকের সাথে যে কম্বিনেট করা ক্লাসিক্যালের যে ব্যাপারটা, এটা হচ্ছে টোটালটাই তার দান। না আমার কোনো পাওয়ার নাই, আসলে আমার কোনো পাওয়ার নাই, গড গিফটেড। একদম টোটালটাই হচ্ছে আল্লাহ মালিকের দান। কারণ আমি অনেক বেশি কান্না করতাম রাতে। আমি যখন শিখতাম, আমি যখন গাইতাম, অনেক খুব চাইতেন, অনেক চাইতাম, অনেক চাইতাম। মন থেকে চাইলে আসলে সবকিছুই পাওয়া সম্ভব। তার পক্ষে সব কিছুই সম্ভব দেওয়া, শুধু চাইতে জানতে হয়। এবং এই চাওয়াটাই হলো সাধনা। সেই সাধনায় আপনি আসলে অনেক দূর এগিয়েছেন, সেটা বলতেই হচ্ছে। হরিহরনকে আপনি যেহেতু আইডল মানেন বা আপনি তাকে হ্যাঁ, তার পছন্দ করেন, স্টাইল, তার ধরেন তার যখন সে গান করতেছে, গানের ল্যাঙ্গুয়েজের সাথে তার চোখের যে ইশারা, তার হাতের যেই, এগুলো কি খুব মানে স্লোলি দেখে দেখে আয়ত্ত করার চেষ্টা করেন কখনো? হ্যাঁ অনেকভাবে ট্রাই করছি। আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় করতাম, চেষ্টা করতাম। So, ওইখান থেকে হচ্ছে হয়েছে কিছুটা। আচ্ছা, তাহলে তার একটি গান শোনা যাক আপনার কণ্ঠে। হ্যারিয়ানজির গান? হ্যাঁ। হ্যারিয়ানজি কি গান করবো? ওকে। काश ऐसा कोई मंजर होता मेरे कांधे पे तेरा सर होता, काश ऐसा कोई मंजर होता इस बुलंदी पे बहुत तन्हा हूँ, इस बुलंदी पे, इस बुलंदी पे बहुत तन्हा हूँ, काश मैं सबके बराबर होता मेरे कांधे पे तेरा सर होता, काश ऐसा कोई मंजर होता। বাহ, দারুণ। আমি গাইতে পারি, না, ভীষণ ভীষণ ভালো লাগছিল। এই যে একটা রঙিন ছেলেবেলার গল্প শুনছিলাম, তারপরে তো পড়াশোনার প্রেশার এবং কলেজে ভর্তি হওয়া, এই যে সঙ্গীত কলেজটাকে ডিসাইড করা যে আমি এখানে পড়বো, সেটি কি একার নিজের সিদ্ধান্ত ছিল না নাকি না, ভাইয়েরা মিলে? এটা হচ্ছে বাসা থেকে বলা হয়েছিল, বাড়ি থেকে বলা হয়েছিল। এন্ড হচ্ছে আরিফ ভাই হচ্ছে এটার পিছনে ছিলেন মূল। এসএসসি কমপ্লিট করে মিউজিক কলেজে আগে পড়বি, তো সেখান থেকে হচ্ছে সেখানে ভর্তি হওয়া। আচ্ছা, এটা তো 2 বছর ওখানে পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 2 বছর 4 বছর হয়ে গেছে, বিকজ হচ্ছে আমি অনেক লেজি লেখাপড়াতে। আচ্ছা, এই যে নিজেকে ছোটবেলা থেকে তো গান শেখা বা এই যে গান গেয়ে দর্শককে মুগ্ধ করার চর্চাটা তো ছোটবেলা থেকে হয়ে গিয়েছিল। সঙ্গীত কলেজে ঠোকার পর আসলে নিজের মধ্যে নতুন করে শিল্পী সত্তাকে আসলে একটু পরিশীলিত করা বা আর কি কি সুযোগ পেয়েছেন এখানে? আমরা ধরেন আমার চায়ের কাপ আছে এখানে, তো এটার তো একটা এরিয়া আছে, কাপটার তো একটা এরিয়া আছে, যে এরিয়াটার মধ্যে হচ্ছে চাটা হবে। এখন এখানে এই পাত্রটার জায়গায় যদি এত বড় একটা পাত্রের মধ্যে চা দিতাম, তো সেটা কখনোই খাওয়া পসিবল হইতো না। তো মিউজিকেরও হচ্ছে একটা এরিয়া আছে, সবকিছুর একটা এরিয়া আছে। তো মিউজিকের কিছু কিছু জায়গায় কিছু এরিয়া আছে, যেমন ধরেন আপনি যখন রবীন্দ্রসঙ্গীত করবেন, আমি যখন মিউজিক কলেজে পড়ছি তখন হচ্ছে ফোক, নজরুল অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত সব কিছু গাওয়া হয়েছে আমার। রবীন্দ্রসঙ্গীত যখন আমি করতে গেছি তখন হচ্ছে আমাকে একটা এরিয়ার মধ্যে আগে নিজেকে বাঁধতে হয়েছে, কারণ রবীন্দ্রসঙ্গীতে আপনি আপনার যা খুশি তাই আপনি করতে পারবেন না। এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করে গেছেন, একদম পুরো স্বরলিপি মেনটেন করে আপনাকে গাইতে হবে, যেভাবে ছিল একদম এক্সাক্ট ওইভাবে। সো এই জিনিসগুলো হচ্ছে শিখছি মিউজিক কলেজে যখন পড়তাম তখন। আর হচ্ছে মিউজিকের অনেক ইতিহাস, মিউজিক সম্বন্ধে আরও অনেক কাছ থেকে জানার হয়েছে আর কি, জানা হয়েছে। তারপরে এই যে এত সাবজেক্ট একসঙ্গে পড়ার পরে নজরুল সঙ্গীতকে বেছে নেয়া ব্যাচেলর করার জন্য, তো এইটা আসলে কিভাবে প্রভাবিত করেছে আপনাকে এই সাবজেক্টটা নেওয়ার ক্ষেত্রে? আমি
একজন ডাইহার্ট ফ্যান নজরুলের। মানে কাজী নজরুল ইসলাম মানে হচ্ছে আমার কাছে যে তার লিখনই কোনো সাধারণ মানুষের লিখনি টাইপ ছিল না, নাই। কারণ তার যে দর্শন, তিনি যে লেভেলে যা লিখতেন, ওই লেখার প্রেমে হচ্ছে খুব ছোট থেকেই পড়ছে আমি। নজরুলের গান, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। মানে অদ্ভুত অদ্ভুত নজরুলের যে সৃষ্টি, হ্যাঁ, না মিটিতে স্বাদ মোর নিশি পোহায়, মানে খেলি ছয়ে বিশ্বরে বিরাট শিশু, কি লিখে নাই। সবকিছু আছে আসলে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই কি সুন্দর ফিলোসফি। দেখেন আপনি যে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই মানে দূর থেকে যখন আমরা একটা পাহাড়কে দেখি এরকমটাই দেখা যায়, এরকমটাই দেখা যায়। আর নজরুল কত সুন্দরভাবে সেটাকে খুব সাবলীল ভাষায় একদম, ওই পাহাড়ের ঝর্ণা আমি দূরে নাহি রে। তার মানে এগুলোই আপনাকে মানে টেনেছিল অনেক বেশি অনেক বেশি। তো ওইখান থেকে হচ্ছে নজরুলের উপরই হচ্ছে। আর নজরুল সঙ্গীতের একটা ব্যাপার আছে, নজরুল যারা ক্লাসিক্যাল করে বা যারা ধরেন নজরুল সঙ্গীত করে, তারা যখন ফোক গায়, ফোকের একটা আলাদা একটা ভার্সন তৈরি হয়ে যায় অটোমেটিক। দেখবেন আপনি যারা নজরুল গায়, তাদেরকে যদি আপনি ফোক গাইতে শুনেন, দেখবেন একটা অদ্ভুত সৃষ্টি হইতেছে। এটি আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনার ক্ষেত্রে আসলে এই প্রশংসাটা খুব পাওয়া যায় যারা গুণীজন আছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শ্রদ্ধেয় আলেয়া বেগম, তিনি আপনাকে নিয়ে খুব প্রশংসা সূচক এই ধরনের কিছু বাক্য ব্যবহার করছিলেন। তার সঙ্গে তো নিশ্চয়ই সখ্যতা আছে। অনেক ছোটবেলা থেকে আমি তো তাদের গান শুনে শুনে বড় হয়েছি। আচ্ছা, আলেয়া আপা হচ্ছে আরিফ ভাই, আলেয়া আপা, তারা তো প্রায় সমসাময়িক পালা গানের জগতে। তো আমি এই ছোটবেলা থেকে যখন যাইতাম আরিফ ভাইয়ের সাথে, তখন থেকেই হচ্ছে আলেয়া আপার সাথে দেখা, বসা, খাওয়া, আদর, স্নেহ, সব গাইডেন্স সময়। সবকিছুই পেয়েছেন সব তার মানে। সময় সব সময়। আচ্ছা, এবার একটু লেখালেখি প্রসঙ্গে আসতে চাই। নিজে অনেক আগে থেকে তো লিখছেন, সুর করছেন নিজের গানে। একদম শুরুর দিকে কখন নিজের গান লিখে মঞ্চে গাওয়া, কোন সময়টা থেকে শুরু? আমি আমার নিজের লেখা গান কখনো মঞ্চে গাইনি। এখনো গান নেই? না, কেন? এমনি। আচ্ছা, তাহলে কারা গায় মঞ্চে এই গানগুলো? কাউকে দেয়া হয়েছে গানগুলো? অন্য কাউকেই শিল্পীকে? দেওয়া হয় নাই এরকম। নিজের কাছে রেখে দেওয়া হয়েছে? একদম পুরোপুরি আমার হচ্ছে একদম পুরো পার্সোনাল যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল, তারা শুনছে, তাদেরকে শোনানো হয়েছে। এবং তারা হচ্ছে বাসায় যখন আসে তারা বলে ভাইয়া একটু এখান থেকে তারা শুনছে। এমনিতে হচ্ছে আমি কখনোই Recording ও করা হয়নি? না, কখনোই রেকর্ডিং করা হয়নি। তবে হ্যাঁ, আমি হচ্ছে আমার প্ল্যান আছে, নেক্সট প্ল্যান আমাদের অলরেডি কয়েকটা গান ডান, কিছু কিছু মিউজিকের জায়গা বাকি আছে। সো এগুলো যখন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যে আমার লাইফের প্রথম গান 2013 সালে লেখা ছিল। আচ্ছা, তখন তো বেশ ছোট ছিলেন। হ্যাঁ, একেবারেই ছোট। ওই সময় তো লেখালেখির প্রশ্নই আসে না। সে গান এখনো সংগ্রহে আছে তো আচ্ছা, নিশ্চয়ই? হ্যাঁ, আমার ডায়েরির মধ্যে আছে। যদি আমার এখন মনে নাই, কারণ আমার গান আমার কখনো মনে থাকে না, ভুলে যাই আমি। আমি ফোক লিখছি, অনেক ফোক লিখছি, অ্যান্ড হচ্ছে আধুনিক লিখছি। আর আমার গানের মধ্যে অন্য একটা ব্যাপার আছে। আমার গানগুলো না অনেক বেশি হচ্ছে পেঁচানো গোছানো, মানে খুব সহজেই যে বুঝে যাবে গান এরকম না। প্রত্যেকটা লাইন মানে আলাদা আলাদা একটা ব্যাপার তৈরি করে গানের মধ্যে। আমি জানি না আমার গান যখন হবে, যখন আসবে, তখন পাবলিক কিভাবে নেবে, দর্শক শ্রোতারা। এখনো যেহেতু কেউ শোনেনি, একটু তো বুঝতেই পারছি, বেশ খানিকটা অপেক্ষায় থাকতে হবে দর্শক শ্রোতাদের। আমরা কি আজকে এই আয়োজনের মাধ্যমে আপনার কোন একটি লেখা সুর করা গান শুনতে পারি? আমার মনে থাকে না আমার লেখা, আমি বলছি আগে, আমার লেখা আমার কিচ্ছু মনে থাকে না, এক লাইন দু লাইন যদি থাকে। ওকে, আমার একটা গানের একটা অন্তরা আছে এরকম, মানে গজল টাইপ। এটা অলরেডি হচ্ছে কলকাতাতে রেকর্ডিং হচ্ছে এখানটা। যে আখিতে দুনিয়া দেখো, সে আখিতে আড়াল তুমি। যে আখিতে দুনিয়া দেখো, সে আখিতে আড়াল তুমি। কাচের দেয়ালে দেখো যাকে, কাচের দেয়ালে দেখো যাকে, প্রতিচ্ছবি সে তো
নও তুমি অঙ্গ পুরে ছাই করে, খুঁজবে কি আর পাবে বাকি, যে ছিল না সে ছিলই বা কবে, ছায়ার মতোই সবই রাতের সাথী, অঙ্গ পুরে ছাই করে। বাহ, যে আখিতে দুনিয়া দেখো সেই আখিতে আড়াল তুমি, আড়াল তুমি। কি চমৎকার। এই যে নিজের লেখার মধ্যে কখনো কি আপনার শ্রদ্ধেয় দাদাজান খালেক দেওয়ান বা আপনার বড় ভাই আরিফ দেওয়ান বা আপনাদের যে বংশ পরম্পরা আরো অনেকেই আছেন যারা গান হ্যাঁ, আমার লেখেন, বড় দাদা মালিক দেওয়ান সাহেব, খালেক তার দেওয়ান কোনো সাহেব। ছাপ বা তাদের কারো কোনো প্রতিচ্ছবি বা ছাপ দেখতে পান কিনা নিজের হ্যাঁ, লেখায়? আমি 2017 সালে মেবি একটা গান লিখছিলাম। তো আমি একবার হচ্ছে আমার বাবার বই খুব ঘাঁটতেছিলাম, তো আমার ওই গানটার মধ্যে কিছু কিছু ওয়ার্ড ছিল, আর ওই গানটার মধ্যে হচ্ছে আমি নিজেকে হচ্ছে পাখি হিসাবে দেখাচ্ছিলাম গানে, যে আর বসে না মনো পাখি মায়াপুরের এই ডালায়, এরকম ডাল, পাখি, মায়া, পুর, এই সমস্ত ওয়ার্ডগুলো আমার গানের মধ্যে ছিল। তো বাবার ওই বইটা হাতাইতে হাতাইতে হচ্ছে দেখলাম বাবার একটা গানে সেম ওয়ার্ডের একটা গান। বাহ, And আমি আমার গানে যে টিউনটা করছি, টোটাল টিউনটা না বাবার ওই গানটার মধ্যে একদম পুরো হুবহু মিলে গেছে। And তখন থেকে আমার গানটা আমি বাদ দিয়ে দিয়েছি, বাবার গানটা করি। এটা কি প্রকাশ করা হয়েছে না। গানটি? আপনার প্রথম অ্যালবাম, প্রথম গান প্রকাশ হওয়া কত সালে ছিল? 2012-তে। অ্যালবাম? অ্যালবাম না, জাস্ট একটা পুরো অ্যালবাম, আমাদের পারিবারিক অ্যালবাম বের হয়েছিল। পারিবারিক অ্যালবামের মধ্যে আমার বড় ভাই আরিফ দেওয়ান, বড় ভাই উত্তম দেওয়ান, বড় ভাই সজল দেওয়ান, তারপরে হচ্ছে আরিফ ভাইয়ের ছাত্র খালেক দেওয়ান, জব্বর দেওয়ান, অনেকেই ছিল। সবাই মিলে হচ্ছে একটা অ্যালবাম, আমাদের বাড়ির অনেক গান দিয়ে একটা অ্যালবাম তৈরি করছিলেন। তো সেই অ্যালবামে একটা গান আমার ছিল। আচ্ছা, এটা আমার বড় বাবার লেখা একটা বিচ্ছেদঙ্গের ফোক ছিল, সরল প্রাণে দাগা দিলিলি বন্ধু, এরকম 2012 সালে ফার্স্ট রেকর্ডিং। তারপরে এককভাবে গান প্রকাশ হয়েছে নিশ্চয়ই? তারপরে এককভাবে গান প্রকাশ করতে গেলে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটি গান আমার হয়েছিল, আমি তোমার অধীন রই চিরদিন, তোমারই প্রত্যাশী, দিয়োদাস ঠাকুরের, বাংলার অনেক আদি একজন সাধক দিয়োদাস ঠাকুর, তার লেখা একটি গান আমি রেকর্ড করছিলাম। এটা ছোটবেলা। তারপরে যখন বড় হয়েছি, বড় হওয়ার পরে হচ্ছে অনেক কাজ করছি, বাট ওইভাবে এখনো একদম প্রপারলি, এই যে মাত্র শুরু হয়েছে কলকাতাতে হচ্ছে আমার একটা অ্যালবাম, এই যে গজলাঙ্গের যে গানগুলো আমার নিজের লেখা একদম, ও সেগুলোর কাজগুলো হচ্ছে আমি কলকাতাতে করাচ্ছি, সেখান থেকে হচ্ছে কম্পিটিশন হয়ে আসবে। আচ্ছা, গাজল গানের কথা যেহেতু বলছিলেন, বড় গোলাম আলী, তার প্রসঙ্গে একটু জানতে চাই। তার গান, তার প্রসঙ্গে আসলে জানার মানে সবাই জানে। আমি আসলে কি বলবো, এত বড় একজন আপনার ওস্তাদ। আঙ্গিকে আপনার নিজের চোখে, আমার নিজের চোখে যদি বলি, ধরেন ওস্তাদ মেহেদী হাসান খাঁ সাহেব, ওস্তাদ গোলাম আলী খাঁ সাহেব, বারে গোলাম আলী খাঁ সাহেব তো আরো সিনিয়র। আমি মেহেদী হাসান খাঁ সাহেব যদি বলি, তার যে ভোকালটা না, এই ভোকালটা আসলে আমি একদম পুরো বলতে পারি এটা ঈশ্বরের ভোকাল। কারণ মেহেদী হাসান সাহেবের ভোকালের সাথে না কোনো কিছু তুলনা করে কোনো লাভ নাই। এত মিষ্টি আর এত বেজ একটা ভোকাল, যখন তিনি গান করেন, তার গানের মধ্যে একটা সিম্পল একটা ব্যাপার, সিম্পল একটা আর্ট আছে মেহেদী হাসান খান সাহেবের। শুনতে অনেক সিম্পল মনে হয়, কিন্তু নিজে যখন গাইতে যাবেন, সো টাফ। এটা হচ্ছে মেহেদী হাসান খান সাহেবের বেলা। আর ওস্তাদ গোলাম আলী খাঁ সাহেবের গানের মধ্যে অনেক বেশি প্যাচিং, অনেক বেশি প্যাচ, অনেক বেশি কারুকাজ, অনেক বেশি ফ্লোয়িং গানকে নিয়ে। তিনি এই ধাপ করে এখান থেকে ওদিক চলে যাচ্ছে, ওইখান থেকে আবার ঘুরে আবার জায়গা মতন আসতেছে। তো তার গানের খেলাটা হচ্ছে আবার আরেক টাইপের। একদম, হ্যাঁ, তার গানগুলো শুনতে যেরকম মজা। করেছেন তার গান, এবং একটি ভিডিও আছে তুজে কে খবর, এই গানটি সম্ভবত। হ্যাঁ, গোলাম আলী খাঁ সাহেবের। এটা আমার একটা ফ্রেন্ড হিমানিশ, ও হচ্ছে দেশের বাড়ি থাকে, ও আসছিল আমাদের বাড়িতে। তো ও হচ্ছে গজল প্রেমী। তা আমরা যখন আমরা যখন এই ব্যাচটা যখন আমাদের বাড়িতে বসে, আমরা তখন গজল অনেক বেশি করে থাকি। আমরা কি একটু শুনবো কয়েক লাইন এই গানটির, গজলটির? তুঝে কিয়া খাবে, এটা অদ্ভুত একটা লিরিক, অদ্ভুত একটা লিরিক।
तुझे क्या खबर मेरे हम सफर मेरे मरहला कोई और है तुझे क्या खबर मेरे हम सफर मुझे मंजिलों से गुरेज है मुझे मंजिलों से गुरेज है मेरा रास्ता कोई और है तुझे क्या खबर मेरे हम सफर নিজে ছায়াকে বলছে वो रहीम है वो करीम है वो नहीं के जुर्म सदा करे है यकीन ज़माने को देख कर कि यहाँ खुदा कोई और है কত বড় একটা কথা বলে গেছেন লিরিকের মধ্যে যে উনি রহিম উনি করিম উনি সে নয় যে সব সময় জুলুম করে কিন্তু এই সমাজে এই সার্কেলের মধ্যে আমার এটা বিশ্বাস হয়ে গেছে যে এখানে যে খোদা বসবাস করে সেটা আমার খোদা না আমার খোদা অন্য কোথাও বসবাস করে আর এখানকার খোদা মানে এই লোকজনের খোদা অন্য কেউ কি দারুণ অনেক বড় একটা কথা এই যে আসলে এই উপলব্ধিটা তারা করতে পারতেন এটাই আসলে একটা অন্যরকম বিষয় এটাও গড গিফটেড পুরোটাই একদম। এবারে মালুমা গান প্রসঙ্গে একটু আসতে চাই এটা যতটুকু সোশ্যাল মিডিয়া বা নিউজের থ্রুতে জানতে পেরেছি যে প্রথমে এটা অর্ণবের করার কথা ছিল এখন তো প্রীতম হাসান এটা টিউন করলেন তো এবং এটা অনেক আগে থেকেই নাকি কথা চলছিল আপনাদের সঙ্গে যে গানটি করা হবে হ্যাঁ আমাদের কোকেশ্বরীতে হচ্ছে মিউজিক ডিরেক্টরের মধ্যে অর্ণব ভাই তো হেড অর্ণব ভাই তো মেইন সো অর্ণব ভাইয়ের সাথে হচ্ছে আমার ফার্স্ট সিজন থেকে পরিচয় তার একটা গান দিয়ে চিলতে রোদে পার্টনার বার এই গানটা আমি কভার করছিলাম এই গানটা হচ্ছে অর্ণব ভাইয়ের অনেক বেশি পছন্দ হয় তো সেখান থেকে হচ্ছে অর্ণব ভাইয়ের সাথে আমার মিট হওয়ার পরে আমরা অনেক আড্ডা দিছি দেওয়ার পরে হচ্ছে ওই সময় থেকে হচ্ছে আমার টার্গেট ছিল আমি তখন থেকে বলছিলাম যে মালুমা গানটা করতে চাই কারণ গানটার কথা অদ্ভুত গানটার রিদিম সেকশন সব কিছু সো অর্ণব ভাইয়ের সাথে তখন থেকে কথা প্রথম সিজন তখন অলরেডি ডান তখন আমার মিটিং হয় সেকেন্ড সিজনে হওয়ার কথা ওই সময় আমি কোনোভাবেই ব্যাটা বলা মিলে নাই আমি দেশের বাইরে চলে যাই অনেকদিন পরে দেশে ফিরছি হয় নাই থার্ড সিজনে যখন আবার আমি মিটিংয়ে বসার পরে মালুমা আমি বলছি যে আমি মালুমাই করতে চাই আর এটা সবাই আপনার চয়েস ছিল হ্যাঁ আমার চয়েস ছিল আর এটা সবাই খুব পছন্দ করছিল আমাদের গ্রুপে যারা ছিলেন সবাই যে মালুমাটাই হোক মালুমা আর আরেকটা গান সিলেক্ট হয়েছিল আমার পক্ষ থেকে এই গানটা হচ্ছে আমার বড় ভাইয়ের লেখা তারেক দেওয়ান কুমাইরা পোকা গ্রাম বাংলা সবাই জানে এই পোকা সম্বন্ধে খুব আইডিয়া আছে যে মাটির ঘর বানায় মাটি দিয়ে চিকন সরুভাবে একটা ঘর বানায় গ্রাম বাংলায় গেলে আপনি দেখতে পারবেন তো ওই ঘরের মধ্যে যে পোকাটা থাকে ওই পোকাটার নাম হচ্ছে কুমাইরা আচ্ছা সেই কুমাইরা পোকা দিয়ে খুব অদ্ভুত একটা লেখা ও লিখছে ও কখনোই গান লেখে না মানে আমার ইমিডিয়েট বড় আমার 3 বছরের বড় কখনোই গান লেখে না এটা ছিল ওর একটা অদ্ভুত সৃষ্টি যে কুমাইরা পোকাকে নিয়ে ও একটা অদ্ভুত সৃষ্টি করে ফেলছে কুমাইরা পোকা মাটির ঘর বানায় রঙ্গ করিবার লাগি মানে কুমাইরা পোকার একটা আদর্শ আছে সে হচ্ছে ঘর থেকে অনেক দিন পর অনেক মাস পর বের হয়ে একটা ডালের মধ্যে বসে থাকে বা কোনো কিছুর মধ্যে বসে থাকে ও ফলো করে যে কোন পোকাটাকে ওর পছন্দ হচ্ছে আচ্ছা হ্যাঁ দারুণ তো যেই পোকাটাকে ওর পছন্দ হয় না ওই পোকাটাকে ও যে ধরে একদম ডিরেক্ট হচ্ছে যে মাটির যে ঘরটা বানায় ওই মাটির ঘরের মধ্যে নিয়ে ঢুকে যায় ঢুকার পরে ওই কুমাইরা পোকার মুখের যে লালাটা এটা অনেক আঠালো টাইপের তো ওই লালাটা দিয়ে হচ্ছে মাটির সাথে সংমিশ্রণ করে ও ঘরের দরজাটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে যথেষ্ট পরিমাণ টাইমের পরে যখন যে পোকাটা নিয়ে ঢুকছে ওই পোকা নিয়ে যখন বের হয় ওই পোকা থাকে না ওইটা একদম সেম কুমাইরা পোকার মতো হয়ে যায় আচ্ছা সো এটা সৃষ্টিকর্তার কি অদ্ভুত সৃষ্টি আমি জানি না অনেক ধন্যবাদ ভাই অনেক গল্প করছিলাম আসলে হ্যাঁ এবং মানে আমি খুব এনজয় করছিলাম গান গল্প সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছিল আমরা যেহেতু আয়োজনের শেষের দিকে আছি দর্শকদের যদি কিছু বলতে চান
আমি সবসময় একটা কথা বলে আসছি এই পর্যন্ত যে আমি সবসময় সাধারণ একজন মানুষ, অসাধারণ কেউ না, সাধারণ মানুষ, সাধারণ একজন শিল্পী। আর আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার লক্ষ্যে পৌঁছানোর মূল অস্ত্র সব সময়, আর বাকিটা হচ্ছে আল্লাহ মালিকের দান। আর আমি সবসময়ই চাইবো আপনাদের যে দোয়ার যে হাতটা, এই হাতটা যেন আমার মাথার উপরে থাকে অলওয়েজ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। কিন্তু বিদায় তো আসলে এভাবে হতেই পারে না, মালোবা গানটি শুনতে হবে। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, তবে গান শুনতে শুনতে। মালো মাঝিল ঝি বলল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিল ঝি ও বলল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। আমার দেহেতে আইল জুয়ানি, ওজার বহে গাঙ্গের পানি, ওই কামিনী বসিল বামঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালো মাঝিল ঝি ও বলল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।